লেখক সাদাত হোসেনের লেখা একটি বিখ্যাত উপন্যাস সে এসে বসুক পাশে। আমরা ইতিপূর্বে এর 13টি পর্ব ইউটিউবে আপলোড করেছি। এবার 14 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন উপন্যাসে ফেরা যাক। আজাদ অফিস ট্যুরের কথা বললেও সে আসলে গেল শিলার বাসায়। শিলা তাকে দেখে বিরক্ত গলায় বলল, তুমি আবার কেন এসেছো? কেন এসেছি এখনও ঠিক জানি না, তবে আমার ধারণা খুব শিগগির বুঝতে পারবে। কি বুঝতে পারবো? কেন তোমার এখানে এসেছি। এটা কি ধরনের কথা হলো? আমি জানি না এটা কি ধরনের কথা হলো, কিন্তু শিলা, আমার মাথা মন কিছুই ঠিকঠাক কাজ করছে না। তুমি কি কয়েকটা দিনের জন্য আমাকে তোমার এখানে থাকতে দেবে? কয়েকটা দিন? অবাক গলায় বলল শিলা। হ্যাঁ, কয়েকটা দিন। কি বলছো তুমি? মা বাসায় এই অবস্থায় তোমাকে আমি এখানে কি করে থাকতে দেব? আজাদ হাসলো। মাঝে মাঝে অনেক বুদ্ধিমান মানুষও কেন বোকার মতো আচরণ করে তা তোমাকে না দেখলে বুঝতাম না। মানে কি এসবের? যে মেয়ে পিতার পরিচয় ছাড়াই সন্তানের মা হওয়ার মতো দুঃসাহস দেখাতে চায়, সেই মেয়ে আবার এই সামান্য একটি বিষয় নিয়েও এমন অদ্ভুত আচরণ করতে পারে। এটা অদ্ভুত না? না, কিছুতেই অদ্ভুত না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে এমন কিছু ভাবুক যা আমি নই। এটার মানে কি? তুমি আমার অফিসের বস। তুমি এভাবে আমার বাসায় এসে থাকলে বিষয়টা মা ভালোভাবে নেবেন না। মার হয়তো ধারণা হতে পারে যে তার মেয়ে তার অফিসের বসের কাছ থেকে নানা সুবিধা আদায়ের বিনিময়ে তার রক্ষিতায় পরিণত হয়েছে। ছি, এটা কী ধরনের কথা? এটাই কথা। তুমি ভেবে দেখো, আমার অফিসের বসের সঙ্গে আমার বিয়ের বা প্রেম সংক্রান্ত কোনো সম্পর্ক নেই। তাহলে সে ঠিক কোন যুক্তিতে আমার বাসায় এসে থাকবে? আমি যদি পিতৃপরিচয় ছাড়াই কোনো সন্তানের মা হয়েও, সেখানে কিন্তু আমার অবস্থান বা ইন্টেনশন অস্পষ্ট না, ক্লিয়ার। আমি কারো কাছে আমাকে বিকিয়ে দিচ্ছি না, বরং একটি দুঃসাহসী কাজ করছি, যা কেউ কখনো করার কথা ভাবতেও পারে না। কিন্তু তুমি এখানে থাকলে যে সন্দেহ তৈরি হবে তা সম্ভবত আরও অনেকেই করে। যারা করে তাদের নিয়েও আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা আমি জানোই, তার জন্য আমি প্রশংসাও করাতে চাই না, নিন্দাও নয়। আজাদ শিলার কথার উত্তর দিল না, চলেও গেল না। সে গেস্ট রুমে গিয়ে নিজের লাগেজগুলো রাখলো। তারপর লম্বা সময় নিয়ে গোসল সারল। তারপর একখানা লুঙ্গি আর গেঞ্জি পরে ডাইনিং রুমে এসে বসল। শিলার মা ঘটনা বুঝতে পারছেন না, কিন্তু তিনি যেহেতু তার মেয়েকে চিনেন, তার সম্পর্কে জানেন, সে তো কিছুই বললেন না। আজাদ খাবার টেবিলে বসে শিলাকে ডাকলো। শিলা, আমার প্রচণ্ড খেতে পেয়েছে, আজ সারাদিন কিছুই খাইনি। শিলা কথা বলল না। আজাদ আবার ডাকলো, এই তাড়াতাড়ি ভাত দাও, কিছু না থাকলে একটা ডিম ভেজে দাও, সঙ্গে 2টো মরিচ ভাজা, ডাল আর নুন। দেখো ওসব দিয়ে কেমন গপ গপ করে 1 গামলা ভাত খেয়ে ফেলি। শিলা জানে না কেন আজাদের এই সামান্য কথাটুকুতেই তার বুকের ভেতরটা কেমন নড়ে উঠল। সে দরজার ফাঁক দিয়ে আজাদকে দেখতে পাচ্ছে, যেন দিন শেষে অফিস থেকে ঘরে ফেরার সুখী পুরুষ মানুষ সে। তার হাতে পত্রিকা, গায়ে স্যান্ডো গেঞ্জি, পরনে লুঙ্গি। সে চেয়ারে পা তুলে আয়েশ করে বসে আছে। তার চপ্পল দুখানা অলস ভঙ্গিতে পড়ে আছে মেঝেতে। এর আগেও অসংখ্যবার এই বাসায় এসেছে আজাদ, কিন্তু তাকে এমন কখনো লাগেনি। মানুষটা যেন এই ঘরেরই, যেন এখানেই সে ছিল এতদিন। রোজ অফিস থেকে ফিরে এভাবে ওখানে বসে ভাতের অপেক্ষা করে। আচ্ছা, এই দৃশ্যটাই কিংবা আজাদের ওই কথাটুকুতে কী এমন আছে যে তার শিলার ভেতরটা এমন করে নাড়িয়ে দিচ্ছে? মানুষ কি এমন হতে পারে যে ভেতরে ভেতরে এমন একটা ঘরের স্বপ্নই এতদিন অবচেতনে দেখে এসেছিল শিলা? এমন একটা মানুষ যে এভাবে ভাবছে তার জন্য অপেক্ষা করবে, অলস আয়েশ ভঙ্গিতে নিজের মানুষ হয়ে থাকবে, যেখানে তাড়া নেই, শঙ্কা সংকোচ নেই, অন্যের মানুষ ভাবনা নেই। এই ছবির সবটুকুই যেন কেবল নিজের, কেবল আপন অনুভবের অন্তরঙ্গ স্পর্শ। এই কি তবে তার ঘর? কেবল এই দৃশ্যটা ছিল না বলেই কি তবে এই ঘরখানা এতদিন অপূর্ণ হয়েছিল? শিলা জানে না, কিন্তু তার নিজেকে হঠাৎ বউ বউ মনে হতে লাগলো।
তার চারপাশে দেখে আসা মা, খালা, বোন, বান্ধবীদের যেভাবে দেখে এসেছে সে, ঠিক তেমন। কিন্তু সে তো কখনো অমন বউ হতে চায়নি। তাহলে আজ কেন তার এমন অনুভব হচ্ছে? শিলা নিজের উপর বিরক্ত হওয়ার চেষ্টা করলেও শেষ অবধি যেন সেটা ধরে রাখতে পারল না। তার বরং নিজেকে আজাদের বউই মনে হতে লাগলো। সে কি যেন এক কোমল সুরে কথা বলতে লাগলো। এখন কোমরে আঁচল গুজে গলার কাছে চিকন ঘামের রেখা নিয়ে আলুথালু শাড়ি আর এলোমেলো চুলে আজাদের পাশে গিয়ে দাঁড়াবে, তারপর তার পাতে ভাত বেড়ে দিতে থাকবে। এসব কি ভেবেছে সে? কেন ভাবছে? সে তো মানুষ, এমন মানুষ নয়। শিলা অবশ্য গেল, কিন্তু আজাদকে ভাত বেড়ে দিল না। তবে তার টেবিলে মুখোমুখি বসলো। তারপর বলল, তুমি আসলে কি চাও আজাদ? ভাত? আমি ভাত চাই, গরম ধোয়া ওঠা ভাত। এই মুহূর্তে এছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই আমার। আজাদ! শিলার কণ্ঠ যেন খানিক কঠিন হলো। তোমার কি মনে হয় আমি এসব নাটক করার মতো মানসিক অবস্থায় আছি? নাটকের দৈর্ঘ্য কম, সিনেমার দৈর্ঘ্য বেশি। আমরা দুজনেই নাটক বাদ দিয়ে সিনেমা করে ফেলতে পারি। শিলার হঠাৎ মনে হলো আজাদ স্বাভাবিক অবস্থায় নেই। সে এতক্ষণ যা করেছে তা তার ওই অস্বাভাবিক মানসিক অবস্থা থেকেই করেছে। কি হয়েছে আজাদের? ভাত খাওয়া শেষে আজাদ ঘরে গিয়ে বসলো। শিলা অবশ্য চট করে এ ঘরে এলো না। তবে দীর্ঘ সময় পর সে আজাদকে ড্রয়িং রুমে ডাকলো। তারপর বলল, কি হয়েছে তোমার? কই, কিছু তো হয়নি। কিছু একটা তো হয়েছেই। তুমি তো তোমার জীবন নিয়ে, জীবনের সব ডিসিশন নিয়ে খুব কনফিডেন্ট থাকো, তাই না? চেষ্টা করি। কিন্তু অনেক সময় এমন হয় না যে তুমি একটি বিষয় একভাবে ভেবে সিদ্ধান্ত নিলে, কিন্তু পরে কখনো দেখলে যে তোমার ওই ভাবনা বা মনে হওয়াটা ভুল ছিল, এবং তোমার ওই সিদ্ধান্তটাও এখন এখন তোমার গিল্টি ফিল হচ্ছে না? হয়, মানুষ হলে তার তো গিল্টি ফিলিংস হবে। কিন্তু এটাও তো সত্যি যে তুমি তোমার এক জীবনে কখনোই সব সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। সব ভাবনা অনুমান পারফেক্ট হবে না, ভুল তো হবেই। হবে। কিন্তু এই জন্য সিদ্ধান্ত নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগো না। কেন ভুগবো না? পৃথিবীর সবাই সিদ্ধান্তহীনতায় ভোগে। সবচেয়ে আত্মবিশ্বাসী যে মানুষ সেও। কিন্তু যদি কোনো কিছু ভুল মনে হয়, কাউকে নিয়ে সন্দেহ তৈরি হয়, কিন্তু সেই সন্দেহ প্রমাণিত না হয়, তখন কি করা উচিত? তাকে কি লাইফলাইন দেওয়া উচিত? নিশ্চয়ই দেওয়া উচিত। প্রমাণিত হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করাটা অন্যায়। বলে সামান্য থামল শিলা। তারপর বলল, কি হয়েছে? কি হয়েছে সেটা এখনই আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু সময় হলে বলবো। রেণুকে নিয়ে কিছু? আজাদ এই প্রশ্নের উত্তর দিল না। চুপচাপ চায়ের কাপে চুমুক দিতে লাগলো। তবে পরদিন খুব ভোরে সে বাসা থেকে বের হলো, ফিরল সন্ধ্যায়। পরদিনও এই সারাটা দিন সে তার নিজের বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করলো, দূর থেকে নজর রাখলো। তার অনুপস্থিতিতে কি কেউ আসে তার বাসায়? কিংবা রেণুও কি কোথাও যায়? গেলে কার সঙ্গে যায়? কেন যায়? এই সন্দেহের নানাবিধ কারণও আছে। অফিসের ট্যুরের কথা বলে আজাদ রেণুকে তার বাবার বাড়ি চলে যেতে বলেছিল। যেহেতু এ কয়দিন তাকে একা বাসায় থাকতে হবে, সেহেতু বাবার বাড়িতে চলে যাওয়াই ভালো। কিন্তু রেণু যায়নি। ঢাকায় তার জরুরি কিছু দরকারি কাজ আছে বলে থেকে যেতে চেয়েছে সে। এর অবশ্য কারণ আছে, ডাক্তারের কাছেও যেতে হবে তাকে। কিন্তু আজাদ এখনও বুঝতে পারছে না রেণু সেদিন ঠিক কার সঙ্গে ওখানে দেখা করতে গিয়েছিল। গত মাস 6 হলো তারা আলাদা বাসা নিয়েছে। আজাদের বাবা চলে গেছেন তার বোনের বাসায়। তার বড় ভাই চাকরির সুবাদে ভাবিকে নিয়ে চট্টগ্রামে। ফলে রেণুকে নিয়ে আর অত বড় বাসায় থাকতে চায়নি আজাদ। চলে এসেছে লালমাটিয়ায়। এই বাসায় রেণু সারাদিন একা থাকে। দুজন কাজের লোক সকাল সন্ধ্যা এসে কাজ করে দিয়ে যায়। সুতরাং তার অবর্তমানে কেউ যদি এখানে আসে, তাহলে তো আজাদের জানার কথা নয়। সেদিন রেণুর ওই রেস্তোরাঁয় থাকাটা মোটেই স্বাভাবিক ছিল না। সে বাবার বাড়ি যাবে বলে আগের দিন চলে গিয়েছিল মানিকগঞ্জে। অথচ
কিনা পরদিন রাতে তাকে দেখা গেল ঢাকার ওই রেস্তোরাঁয়, তাও অচেনা এক পুরুষ মানুষের সঙ্গে। এটা কি করে সম্ভব? বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। ওভাবে ফোন আসাটাও না। এমনকি এর আগেও একদিন সন্ধ্যায় তাকে বাড়ির সামনে রিক্সা দাঁড় করিয়ে অন্য এক পুরুষের সঙ্গে কথা বলতে দেখেছিল আজাদ। লোকটি তাকে দেখে যেন হঠাৎই উধাও হয়ে গেল। বিষয়টি অস্বাভাবিক লাগলেও রেনুর ব্যাখ্যা শুনে আর কিছু ভাবেনি আজাদ। কিন্তু পরের ঘটনাগুলোর পর পুরো বিষয়টি ঘোলাটে হয়ে উঠেছে। আজাদ নিশ্চিত তাকে লুকিয়ে কিছু একটা করছে রেনু, কিন্তু কি করছে সে? তৃতীয় দিন সন্ধ্যায় আজাদ রেনুকে দেখতে পেল। সে দাঁড়িয়ে আছে বারান্দায়, তার হাতে ফোন। অদ্ভুত ব্যাপার হলো, রেনু তাকেই ফোন করেছে। আজাদ খানিক ভড়কে গেল। রেনুকে তবে কোনোভাবে তাকে দেখতে পেয়েছে, কিন্তু সেটি কি করে সম্ভব? সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে রেনু তাকে দেখার কথা নয়। তাছাড়া সে ক্যাপ পরে আছে। ঢাকা শহরে প্রচণ্ড ধুলা, বায়ু দূষণ, ফলে অনেকে এখন মাস্ক পরে ঘোরাফেরা করে। আজাদও এই সুযোগটা নিয়েছে। নিজের মুখ ঢাকতে সে ক্যাপের সঙ্গে মাস্কও পরেছে, সুতরাং সহসা তাকে কারো চেনার কথা নয়। তাহলে রেনু কেন তাকে ফোন করছে? এসব ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। তবে সঙ্গে সঙ্গেই আবার ফোন করলো রেনু। বিভ্রান্ত আজাদ ফোনটা ধরল। রেনু অবশ্য খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল, কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি? আমিও। এরপর দুজনের কেউই যেন বলার মতো কোনো কথা খুঁজে পেল না। আজাদ বলল, কি করছো? কিছু না, এই তো বাসায়। অবন্তী কেমন আছে? আজাদ পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। ভালো আছে। তোমার না বাড়িতে চলে যাওয়ার কথা? বাবার শরীরটা ভালো না, আবারও ঢাকায় নিয়ে আসতে হবে, হার্টের প্রবলেম, এই জন্যই থেকে গেছি বলে সামান্য থামল রেনু। তারপর বলল, আপনি কেমন আছেন? হোটেলে ফিরেছেন? আজাদ চট করে বুঝতে পারল না সে হোটেলে কেন ফিরবে। তবে সঙ্গে সঙ্গেই ভুল ভাঙল রেনুর। রেনু তো জানে সে ট্যুরে রাজশাহী আছে, আর ট্যুরে থাকলে এই সময়ে তার হোটেলেই ফেরার কথা। তার মানে রেনু তাকে দেখতে পায়নি, এমনিতেই ফোন করেছে সে। ব্যাপারটা ভেবে স্বস্তি পেল আজাদ। রেনু বলল, সাবধানে থাকবেন। ওখানে কোনো অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক। আচ্ছা বলে খানিক থামল রেনু। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞেস করছে, আপনি যেন কবে ফিরবেন? প্রশ্নটা স্বাভাবিক হলেও আজাদের হঠাৎ মনে হলো রেনু তাকে এমনি এমনি ফোন করেনি। তার এই ফোন করার কোনো কারণ আছে। সে সম্ভবত শেষবারের মতো আরও একবার নিশ্চিত হতে চাইছে যে আজাদ সত্যি সত্যিই ট্যুরে কি না, কিংবা সে এই মুহূর্তে কোথায় আছে, কবে ফিরবে। এটি মনে হবার অবশ্য কারণও আছে। ঠিক সেই মুহূর্তেই একটা কালো রঙের টয়োটা সেডান কার এসে তার বাসার সামনে থামলো। সেই গাড়িটা দেখে রেনুকে অস্থির হয়ে উঠতে দেখা গেল। যেন হাতের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করলো সে। রেনু কি তবে এতক্ষণ এই গাড়িটির জন্য অপেক্ষা করছিল? আর গাড়িটি আসার আগে শেষবারের মতো নিশ্চিত হতে চাইছিল আজাদের অবস্থান? আজাদ বলল, আরও দিন 5 লাগবে। আচ্ছা রাখি বলে তড়িঘড়ি করে ফোন রেখে দিল রেনু। আজাদ হতভম্ব ভঙ্গিতে তাকিয়ে রইল রেনুর দিকে, সঙ্গে নিচের গাড়িটির দিকেও। রেনু চঞ্চল ভঙ্গিতে বারান্দা থেকে চলে গেল। নিচের গাড়িটার দরজা খুলে গেল। ভেতর থেকে লম্বা ফর্সা একটি লোক নেমে এলো। গেটের আলোয় লোকটাকে স্পষ্ট চিনতে পারল আজাদ। সেদিন ওই রেস্তোরাঁর বাইরে রেনুর সঙ্গে এই লোকটাকেই দেখেছিল সে। প্রশ্ন হচ্ছে, লোকটা কে? আজাদ অবশ্য তার প্রশ্নের উত্তর পেল না, তবে অন্য একটি প্রশ্নের উত্তর সে পেল। রেনু উপর থেকে নেমে এলো দ্রুত পায়ে। তারপর দারোয়ানকে বলল গেট খুলে দিতে। গাড়িতে ভেতরে ঢুকে যেতেই রেনু কিছু বলতে লাগলো তাকে। লোকটাও হাত নাড়িয়ে তার কথার উত্তর দিতে লাগলো। কিন্তু রেনু যতটা উত্তেজিত, লোকটা ততটাই শান্ত।
শেষ অবধি বাড়ির ভেতরে ঢুকলো সে। আজাদ আর দাঁড়ালো না। সে চাইলেই এখন ছুটে যেতে পারে ওখানে, গিয়ে হাতে নাতে ধরতে পারে রেনুকে, কিন্তু কেন যেন সেটা ইচ্ছে করলো না তার। ফলে চুপচাপ বেশ কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে রইল সে, একা, অন্ধকারে, শূন্য, স্থির। তারপর সে ফিরে এলো শিলার বাসায়। শিলাও তখন বারান্দায় দাঁড়িয়েছিল। আজাদকে দেখে মৃদু হাসল সে। আজ অফিস থেকে ফিরতে এত দেরি? আজাদ এই প্রশ্নের উত্তর দিল না। শিলা বলল, কি হয়েছে, তোমার মুখ এমন লাগছে কেন? শরীর খারাপ হয়নি তো? আজাদ এই কথাটাও জবাব দিল না। সে চুপচাপ গিয়ে তার ঘরে শুয়ে রইল। বাইরের পোশাকটা অবধি পাল্টালো না, হাত মুখ ধুলো না। শিলা বেশ কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে আজাদের ঘরে ঢুকলো। তারপর তার পাশে বসলো। আজাদ একবার শুধু তার দিকে চোখ তুলে তাকালো, তারপর আবার ছাদের দিকে মুখ ফিরিয়ে নিল। শিলা বলল, চাটা খাও অন্তত, শরীর খারাপ লাগছে? বলে আজাদের কপালে হাত দিয়ে তার শরীরের উত্তাপ পরখ করলো। আজাদ বলল, না। শিলা বলল, তাহলে? তাহলে বলে হাসলো আজাদ, তবে তার এই হাসি কান্নার মতো। শিলা বলল, তাহলে কি? তাহলে কি? তাহলে কিছুই না। আচ্ছা, মানুষের সম্পর্ক কিসের উপর নির্ভর করে? বিশ্বাস ও শ্রদ্ধার উপর। ভালোবাসা? ভালোবাসা কিছু না। ভালোবাসায় সম্পর্ক শুরু হয়, কিন্তু টিকে থাকে বিশ্বাস ও শ্রদ্ধার উপর। তার মানে ভালোবাসা না থাকলেও বিশ্বাস এবং শ্রদ্ধা থাকলেও সম্পর্ক টিকে থাকে? হ্যাঁ, টিকে থাকে। কিন্তু বিশ্বাস ও শ্রদ্ধা না থাকলে কিছু টিকে থাকে না? না, থাকে না। আজাদ আর কথা বলল না। তবে রেনুকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে